গেল কয়েকদিনের বন্যায় সিলেটে বলা হচ্ছে অন্ততপক্ষে প্রায় 10 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে। এখন পর্যন্ত শতভাগ পানি নেমে যায়নি সিলেটের এই বন্যায়, যদিও ঘর থেকে পানি নেমেছে, কিন্তু ভোগান্তি কিন্তু কমেনি। আমরা যেটি মাঠ পর্যায়ে এসে দেখছি, বিশেষ করে হাওরের যে অংশগুলো রয়েছে সিলেট অঞ্চলে, সেখানে এসে যেটি দেখছি, সেখানে ভয়ঙ্কর অবস্থা বা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে এখানকার মানুষ। বিশেষ করে তাদের খাদ্য সংকট, শিশুদের খাদ্য সংকট, গবাদি পশুর খাদ্য সংকট, এমন নানা সংকটের মধ্য দিয়েই কিন্তু তাদের প্রতিদিনের যে সমস্যা, সেই সমস্যা তারা মুখোমুখি এখন। কিন্তু এই সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে বন্যা কবলিত যারা মানুষ রয়েছে তাদের, কিন্তু মাঠ পর্যায়ের চিত্রটা যেন পুরোটাই ভিন্ন। আমরা বেশ কয়েকটি পরিবারের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা বন্যার জন্য যে ত্রাণ, সেই ত্রাণ তাদের কপালে জোটেনি। অর্থাৎ 10 লাখ মানুষ, এই 10 লাখ মানুষকে সরকারের পক্ষ থেকে শতভাগ ত্রাণ এখন পর্যন্ত পৌঁছানো সম্ভবই হয়নি। অর্থাৎ ভোগান্তিটা তাদের এখানেও। শুধুমাত্র পানিবন্দী থেকে যে তারা ভোগান্তিতে পড়েছিলেন তা কিন্তু নয়। সরকারের পক্ষ থেকে আমরা যেটি এখন পর্যন্ত দেখছি যে 1000 মেট্রিক টনেরও বেশি চাল দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে প্রায় 53 লক্ষ টাকা, শিশুদের খাবারের জন্য দেওয়া হয়েছে 19 লক্ষ টাকা, গবাদি পশুর জন্য খাবার দেওয়া হয়েছে। কিন্তু সেই খাবার আমরা মাঠ পর্যায়ে এসে কারা পেলেন, সব মানুষ পেলেন কি না, সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি না। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শিশু খাদ্য থেকে শুরু করে গবাদি খাদ্য কিংবা তাদের নিজস্ব যে সরকারি ত্রাণ দেয় তাদের জন্য যে চালের বরাদ্দ, সেটিও তারা এখন পাননি। তাহলে এই ত্রাণগুলো আসলে কোথায় যাচ্ছে? সরকার আসলে প্রতিনিয়তই বলছেন তারা দিচ্ছেন, তাহলে কি তথ্যের কোনো ঘাটতি রয়েছে, নাকি যারা এই ত্রাণগুলো দিচ্ছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্তৃপক্ষ যারা দিচ্ছেন তাদের মধ্যে সমন্বয়ের কোনো ঘাটতি রয়েছে? এক কথায় বলা চলে, তথ্যের যেমন ঘাটতি রয়েছে তেমনি সমন্বয় একটি বড় বিষয়। এখানে সমন্বয়ের ঘাটতির কারণে যারা ভুক্তভোগী প্রকৃতপক্ষে সেই মানুষগুলো কিন্তু খাবার পাচ্ছে না। এই বন্যার পানি আসলে নামতে আরও 5-7 দিন সময় লেগে যেতে পারে যদি চেরাপুঞ্জিতে আপনার বৃষ্টি না হয়। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বা পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে চেরাপুঞ্জিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে পানি হয়তো বা 5-7 দিনের মধ্যে নেমে যাবে। কিন্তু এই মানুষগুলোর কিন্তু নতুনভাবে আবার তাদের জীবন শুরু করতে হবে। সেক্ষেত্রে তাদের যে আর্থিক যে বিষয়গুলো, বিশেষ করে এই বন্যায় প্রত্যেকটি ঘরই কিন্তু হাওরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ঘরগুলো মেরামত করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা কোথায় পাবেন সেই চিন্তায় কিন্তু তাদের এখন দিন পার করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে অনেকে এখন পর্যন্ত পরিবার নিয়ে কিন্তু বাসায় উঠতে পারেননি। তার একটি কারণ, ঘর ভেঙে গেছে এবং বাসা থেকে সব পানি না নেমে যাওয়ার কারণে পরিবার নিয়ে তারা আসার যে সাহস, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। যদিও হাওরের মানুষ এই পানির সাথে লড়াই করেই টিকে থাকে, এটি তাদের ভয়ের বিষয় বা কোনো শঙ্কার বিষয় তারা মনে করেন না। কিন্তু যখন তাদের ক্ষতিগুলো হয়, সেই ক্ষতি সমাধানের জন্য যে ব্যবস্থাপনা নেওয়ার কথা বা নেওয়ার বিষয়গুলো, সেগুলো ঘাটতি থাকার কারণেই কিন্তু তাদের দুর্ভোগটা সময় যত যায় ততই বাড়তে থাকে। একটি বিষয়ে বারবারই বলা হয় যে বাংলাদেশ দুর্যোগে বিশ্ব রেকর্ড করছে, কিন্তু যে কোনো বন্যা বা দুর্যোগে মৃত্যু কমাটাই কি আসলে বিশ্ব রেকর্ড বা সবচেয়ে ভালো বিষয় হিসেবে চিহ্নিত করা যায়, নাকি এর সাথে যে অন্য বিষয়গুলো রয়েছে, মানুষের দৈনন্দিন জীবন, তাদের বলা চলে যে খাবার দাবার, সুপেয় পানি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করার একটি বিষয় রয়েছে। আমরা হাওরে এসে দেখেছি, আমরা বিশেষ করে এখন রয়েছে গোয়াইনঘাট যে এলাকাটি রয়েছে উপজেলা, সেখানে রয়েছে। এখানে এসে এমন চিত্রই কিন্তু আমরা বেশিরভাগ এলাকায় দেখছি। যদিও এখানকার যারা প্রশাসনের পক্ষে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের ত্রাণ পর্যায়ক্রমে দেওয়া হবে, সেই পর্যায়ক্রমে আসলে কতদিনে দেওয়া হবে সেটির কোনো নির্দিষ্ট কিন্তু সময় নেই। কাজেই এই সময়ের মধ্যে আবার এই হাওরের মানুষগুলি কিন্তু তাদের নিজেরাই এই যে সমস্যা বা সংকট, সেই সংকট কিন্তু কাটিয়ে উঠবেন। কাজেই সরকারের পক্ষ থেকে তেমন সহায়তা কিন্তু তারা, পর্যাপ্ত পরিমাণ সহায়তা বা সাথে সাথে সহায়তা পাওয়া, সেটি কিন্তু তারা পাচ্ছেন না।
আসলে কেন এই পানি বারবার বাড়ছে, এরকম ভয়াবহ অবস্থার মধ্যে সিলেটের মানুষ পড়ছে? এটি একটি কারণ, সেটি হলো যে চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণ বলা হচ্ছে। পাশাপাশি যেটি এবার বলা হলো যে এল নিনোর প্রভাব শেষে লা নিনো দেখা দিবে, সেই লা নিনোর কারণে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, সেটি কিন্তু এখন হচ্ছে। আরেকটি বড় বিষয় সেটি হলো যে চেরাপুঞ্জিতে যে অংশে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়ে অপরিকল্পিতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অংশে পাথর উত্তোলন করা হচ্ছে, এবং সেই পাথর উত্তোলন করার কারণে সেখানে যে গাছপালাগুলো রয়েছে, আপনারা জানেন পাহাড়ে যে গাছপালাগুলো থাকে সেই গাছপালা কিন্তু কেটে ফেলা হয়েছে, বলা চলে উজাড় করা হয়েছে, এবং সে কারণে সে এলাকায় যে বৃষ্টি হলে ঢল নামে, সেই ঢল ধরে রাখার মতো ব্যবস্থা সেই পাহাড়গুলোতে নেই, যে কারণে অতিরিক্ত পরিমাণ ঢল এই সুনামগঞ্জের অংশ দিয়ে, বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা নদী, জাদুকাটা নদী দিয়ে যখন প্রবাহিত হয় তখন ওই ঢলটি ধরে রাখতে পারে না। এরই ভুক্তভোগী কিন্তু এখন এই এলাকার মানুষগুলো, যার ফলশ্রুতিতে এখন বলা হচ্ছে যে আন্তঃনদী সীমান্ত যে ব্যবস্থাপনা, অর্থাৎ দুই দেশের মধ্যে নদী সীমান্ত নদীর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে এখন আলোচনা করতে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে 57টি নদী রয়েছে সংযোগ নদী, তার মধ্যে 53টি কিন্তু ভারতের সাথে আমাদের সংযোগ, এবং সেই নদী সংযোগ ব্যবস্থাপনা যদি ঠিকঠাক মতো করা না যায়, তাহলে সামনের সময় যে আরও ভোগান্তি বাড়বে না সেটি কিন্তু বলা যাচ্ছে না। কারণ আমরা জানি সেটি হলো যে জলবায়ু পরিবর্তন এর মধ্যেই বিরূপ প্রভাব বাংলাদেশে দেখা দিয়েছে। আবহাওয়ার বৈরী আচরণ সেটাও আমরা লক্ষ্য করছি। যখন শীত বেশি পড়ছে শীত পড়ছে, যখন আবার গরম দেখা দিচ্ছে তখন গরম বেশি পড়ছে, আবার নানা ধরনের দুর্যোগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে অবশেষে ভোগান্তির শিকার কিন্তু হয়ে যাচ্ছেন যারা হাওরে থাকেন কিংবা দুর্গম এলাকায় থাকেন সেই মানুষগুলো। শহরের মানুষ কিছুটা কাটিয়ে উঠতে পারলেও সংকটগুলো হাওরের মানুষগুলোর পক্ষে কিন্তু সেটি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। সেজন্য যে ব্যবস্থাপনাগুলো নেওয়ার কথা বলা হয় বারবার, যে একটি স্থায়ী বাঁধ দেওয়ার বিষয় যেন খুব সহজেই শহরের ভিতর কিংবা হাওরে যে বসতবাড়িগুলো থাকে সেই বসতবাড়ির ভিতরে পানি না ঢুকতে পারে, পাশাপাশি ফসলের জমি যেন নষ্ট না করতে পারে, সেটি আসলে পরিকল্পিত একটি বিষয়ের কথা বারবারই বলা হয়। কিন্তু আমরা লক্ষ্য করি যে এই সিলেটে এরকম পানি হওয়ার প্রথম কারণটি হিসেবে যেটি বলা হয় হচ্ছে যে দুটি নদী দিয়ে পানি প্রবাহিত হয়, বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা, সেই নদীর খনন করা হয় না প্রায় 1 যুগের বেশি সময় ধরে, যার ফলশ্রুতিতে নদীর যে গভীরতা কিংবা নদীর যে প্রবাহ সেটি কমে গেছে, এবং নদীর যে প্রশস্ততা সেটিও অনেক কমে গেছে। এর ফলশ্রুতিতে পানি উপচে গিয়ে বিশেষ করে হাওর অঞ্চল কিংবা শহরের ভিতরে প্রবেশ করছে। এই সংকটের জন্য সরকারি পক্ষ থেকে আমরা যেটি এখন পর্যন্ত জেনেছি যে 50 কোটি টাকা ব্যয় করে গত বছর সুরমা নদীতে কিছুটা অংশ খনন করা হলেও সেখানে পলিথিন বা প্লাস্টিকের কারণে ঠিকঠাক মতো খনন করা সম্ভব হয়নি, যে কারণে যে সুবিধাটি পাওয়ার কথা ছিল সিলেটবাসীর সেটি কিন্তু সেই খনন করার পরও সেটি সম্ভব হচ্ছে না। পাশাপাশি 1000 কোটি টাকারও বেশি একটি প্রকল্প হাতে নেওয়ার কথা, যেটি মেগা প্রকল্প, সেই প্রকল্প আসলে এখন পর্যন্ত কাগজে কলমেই দেখা যাচ্ছে, বাস্তবে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই নানা ধরনের যে সংকট, নানা ধরনের যে জটিলতা, সেই জটিলতার ফলশ্রুতিতেই চরম ভোগান্তিতে আসলে এই হাওরের মানুষগুলো। এই সংকটের শেষ কোথায় বা এর সমাধানই বাকি, এই মানুষগুলো কিন্তু সেটি আসলে জানতে পারছেন না। কাজেই একটি সুপরিকল্পিত বা মাস্টার প্ল্যান যদি হাতে না নেওয়া হয়, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ জেলাকে ভিত্তি করে না নেওয়া হলে কিন্তু তার যে সুফল মানুষ পাবে সেটি কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই। আমরা এখানে এসে যে সংকটগুলো দেখছি সেটি চিরচারিত সংকট, দীর্ঘদিনের সংকট। এটি যে শুধু এবারে হচ্ছে তা নয়, আমরা এর আগের যে বন্যাগুলো দেখেছি সেই বন্যায়ও এসে দেখেছি যে ঠিক একই রকম অবস্থা। বন্যার যে সময়টি, সেই সময়ে যে সহায়তা বা ত্রাণ যেটি বলি আমরা, আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, শিশুদের খাদ্য সহায়তা কিংবা গোখাদ্য, এই জিনিসগুলো কিন্তু ঠিক সময়ে এসে মানে যারা ভুক্তভোগী তাদের হাতে পৌঁছাচ্ছে না, যার ফলশ্রুতিতে গবাদি পশু থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ রয়েছে বা প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে সবাই কিন্তু চরম ভোগান্তির মধ্য দিয়ে দিন পার করছে। এই এলাকার মানুষগুলোর একটি দাবি, সেটি হলো যে যখন তারা এই ধরনের সংকটগুলোর মধ্যে পড়েন ঠিক সেই সময় যেন তাদের এই সহায়তাগুলো দেওয়া হয়। কারণ যখন পানি নেমে যায় তখন তারা আবারও কর্মজীবনে চলে যায়, তখন তাদের এই সহায়তাটা আসলে খুব বেশি কাজে আসে না।
হয়তোবা সামনের সময় যারা এই সহায়তার দায়িত্বে রয়েছেন, সরকারি পক্ষে বা পক্ষের যারা রয়েছেন বা প্রশাসনের পক্ষে যারা রয়েছেন, এমনকি জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারাও এই বিষয়টি নজরে রাখবেন। এলাকার মানুষের সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হলো যে এরকম সংকটের সময় জনপ্রতিনিধিদের তারা কাছে পান না। এটি আসলে আমরা বারবারই দেখি। সেখান থেকে যেন কোনোভাবেই জনপ্রতিনিধিরা বের হয়ে আসতে পারছেন না। যাদের ভোটে তারা নির্বাচিত হচ্ছেন বা জনপ্রতিনিধি হচ্ছেন, দুঃসময়ে তাদের খবর রাখার বিষয়টি সেটি না হওয়ার কারণে তাদের মনে ক্ষোভ আরও বাড়ছে প্রতিনিয়ত। কাজে এই সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে হয়তো হাওরে যারা বসবাস করে প্রতিনিয়ত এবং হাওরের সাথে যাদের বেড়ে ওঠা সেই মানুষগুলোর যে সংকট এই ধরনের দুর্যোগে, সেই সংকট অনেকটাই কেটে যাবে।